তো এই যে অ্যাপ্লিকেশানগুলো আমরা বলি, আমি তোমাদের বলে নেই সবসময় যে কোনো কিছু পড়ানোর শুরুতে যে কই কাজে লাগতেছে, সেটা হয়তো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, বাট এই জন্যই জানায় রাখি, কারণ অনেকেরই হচ্ছে পড়তে গিয়ে হচ্ছে একটা কৌতূহল হতে পারে যে এই জিনিসটা যে পড়তেছি সেটা আমার বাস্তব জীবনে কি কোনো কাজে লাগবে। সো তার জন্যই আমি যে কোনো টপিক শুরু করার মানে যে কোনো টপিক পড়ানোর শুরুতেই হচ্ছে আমি বলে দিই যেটা তোমার বাস্তব জীবনে কই কাজে লাগতে পারে। তো এটাই আর কি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বাস্তব জীবনে হচ্ছে কমিউনিকেশান সিস্টেমে কাজে লাগে, কারণ এই ক্ষেত্রে লোডের অ্যাক্রসে পাওয়ারটা যত বেশি হবে তত হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা ভালো শোনা যাবে। সো কমিউনিকেশান সিস্টেমের যে একজন ইঞ্জিনিয়ার, সে হচ্ছে সবসময় চেষ্টা করবে লোডের অ্যাক্রসে যত বেশি সম্ভব পাওয়ার পাঠানোর, দ্যাট ইজ সে লোডের অ্যাক্রসে পাওয়ারটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার এন্টায়ার কমিউনিকেশান সিস্টেম যেটা, বা যেই সিস্টেমে আমরা লোডের অ্যাক্রসে পাওয়ারটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, সেটা হচ্ছে আমি ড্র করলাম। তো যে কোনো সিস্টেমের ক্ষেত্রে, সেটা পাওয়ার সিস্টেমই হোক বা কমিউনিকেশান সিস্টেমই হোক, আগেই বলছি যে আমার সবসময় ভ্যারিয়েবল হয় কে, লোড সাইডটা হচ্ছে ভ্যারিয়েবল হয়। সেন্ডিং সাইড যেটা কমিউনিকেশান সিস্টেমের ক্ষেত্রে তোমার টাওয়ারই বলো, আর পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তোমার একটা পাওয়ার প্ল্যান্টই বলো, তোমার এই সেন্ডিং সাইড যেটা, সে কিন্তু সবসময় ফিক্সড, তার সাইডের সার্কিটরির হচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু লোড সাইড যে, সে হচ্ছে সবসময় চেঞ্জ হয়। যেমন পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমি হচ্ছে যত লাইট ফ্যান অন করতেছি বা অফ করতেছি সে অনুযায়ী লোড চেঞ্জ হয়ে যেতেছে। আবার কমিউনিকেশান সিস্টেম যদি একটা চিন্তা করো, সেই সিস্টেমে হচ্ছে যতজন তোমার একই সাথে ফোন করতেছে বা ধরতেছে, সেই সাথে হচ্ছে কি লোডটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো লোড সাইড তোমার যে কোনো সিস্টেমের ক্ষেত্রে অলওয়েজ ভ্যারিয়েবল। অন দ্য আদার হ্যান্ড সেন্ডিং সাইড যেটা, সে হচ্ছে সবসময় কি ফিক্সড। ঠিক আছে, তো আমরা হচ্ছে জানতে চাই যে এখন লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ারটা কোন কন্ডিশানে আসবে। তো কোন কন্ডিশানে আসবে সেটা বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে এই যে লোডটা, দ্যাট ইজ আরএলটা, তার ভ্যালুটা কত হলে অ্যাকচুয়ালি আমরা আরএলের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার পাবো। কারণ এখানে আমার ভ্যারিয়েবল একমাত্র হচ্ছে কে আরএল, বাকি যে আমার লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা আছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি কি একটা ফিক্সড সেন্ডিং সাইড। সেন্ডিং সাইডটা হচ্ছে সবসময় ফিক্সড থাকে, আমার ভ্যারি করার সুযোগ আছে শুধুমাত্র আরএলকে। তো আমি কি করতে চাই, আমি আরএলের অ্যাক্রসে পাওয়ারটাকেই ম্যাক্সিমাইজ করতে চাই। অ্যান্ড ম্যাক্সিমাইজ করার জন্য আমার কিছু না কিছু এলিমেন্টকে তো আমার ভ্যারি করতে হবে, সেটা ভ্যারি করে করে দেখতে হবে যে কোন পয়েন্টে বা কোন কন্ডিশানে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার সেই ভ্যারিয়েবলটা হবে আরএল ইটসেলফ। ঠিক আছে, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আরএলটা কত হলে আরএল বা এই লোডের অ্যাক্রসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো, সেটা যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সিস্টেমের ক্ষেত্রে। আমি তোমাদের উদাহরণ হিসেবে কমিউনিকেশান সিস্টেম বলছি, বাট এটা হচ্ছে তুমি যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই এভাবে তুমি বের করে নিতে পারো যে কোন কন্ডিশানে লোডের অ্যাক্রসে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। এবং যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই তোমার ভ্যারিয়েবলটা কে হবে, ভ্যারিয়েবল হবে লোড, কারণ সেন্ডিং সাইডটা ইউজুয়ালি সবখানেই হচ্ছে ফিক্সড থাকে। এই জন্য আমি অলরেডি এখানে লিখেও দিছি যে ফিক্সড সেন্ডিং সাইড। ঠিক আছে, তো এখন লোডের ভ্যালু কত হলে লোডের অ্যাক্রসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাই, সেটা জানার জন্য যেটা আমার করতে হবে, এই যে শুরুতেই আমার যে ফিক্সড পোর্শনটা আছে লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা, সেটাকে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করে ফেলতে হবে। তো চলো এটাকে আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করি। লিনিয়ার টু টার্মিনাল যে ফিক্সড সার্কিটটা আছে সেটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করি। তাহলে একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ, সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স আরটিএইচ এর সাথে, অ্যান্ড এই দুই টার্মিনালের মধ্যে থাকবে কে একটা ভ্যারিয়েবল লোড। ঠিক আছে, অ্যান্ড আমরা বের করব যে আরএল এর ভ্যালুটা কত হলে আরএল এর অ্যাক্রসে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তো আমরা জানি যে কোনো একটা রেজিস্ট্যান্সের পাওয়ার মানেই হচ্ছে আই স্কোয়ার আর অথবা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো পাওয়ারটা জানার জন্য আমার এই লোডের মধ্যকার কারেন্ট অথবা ভোল্টেজ কোনো একটা জানা লাগবে। তো
চলো আমরা কারেন্টটা বের করার চেষ্টা করি। ভোল্টেজ দিয়ে করলেও হবে, একই রেজাল্টই পাবা। তো আমি হচ্ছে কারেন্ট দিয়ে করতেছি, ঠিক আছে। তো এই সার্কিটে লোডের মধ্যকার কারেন্ট হচ্ছে ধরে নেই আই। তো এটা তো একটা সিরিজ সার্কিট, সো কারেন্ট আই যেটা, সেটাকে আমরা ওহমস ল অনুযায়ী লিখতে পারি কি, এই সার্কিটের টোটাল ভোল্টেজ ভিটিএইচ ডিভাইডেড বাই টোটাল সিরিজ রেজিস্ট্যান্স হলো আরটিএইচ প্লাস আরএল। এই টোটাল সিরিজ সার্কিটে সেম আই কারেন্টটা যাচ্ছে, যেটা কিনা লোড আরএল এর মধ্য দিয়ে যাচ্ছে আলটিমেটলি। এখন আসো লোডের অ্যাক্রসে পাওয়ারটা কত হবে। লোডের অ্যাক্রসের যে পাওয়ার সেটা হবে আই স্কোয়ার ইন্টু আরএল, অ্যান্ড আইটা হচ্ছে আবার কি ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। সো এটাকে এখন আমি হোল স্কোয়ার করলে কি হবে, সো আই স্কোয়ার যদি আমি করি, স্কোয়ার করলে আমার এই টার্মটা আসবে, অ্যান্ড এটার সাথে গুণ যাবে কে পাওয়ারের জন্য আরএল, ঠিক আছে। এখন আমার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে আরএল সমান কত হলে এই যে পি লোডটা সে হচ্ছে ম্যাক্সিমাম হবে, তাই না। দ্যাট ইজ আমার ভ্যারিয়েবলটা হচ্ছে কি আরএল। তো আমরা যে সবসময় ডিফারেন্সিয়েশন করি, বা এখনও হয়তো তোমরা ম্যাথ কোর্সে শিখতেছো, এখন না শিখলেও এইচএসসি লেভেলে তো শিখছোই, কোনো একটা ফাংশনকে যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ম্যাক্সিমাইজ করতে চাই, দ্যাট ইজ আমরা যদি জানতে চাই যে ওই ভ্যারিয়েবলটার কোন ভ্যালুর জন্য ওই ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করে, সেটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, ওই ভ্যারিয়েবলটার রেসপেক্টে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি। তো এখানেও আমরা সেম কাজটা করব। আমরা জানতে চাচ্ছি কি আরএল এর কোন ভ্যালুর জন্য এই পি লোডটা ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করবে। সো আমরা আরএল এর রেসপেক্টে এই পি লোডকে ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে আমরা কি জানি, ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়া মানে আমার ফাংশনটা ম্যাক্সিমাম পয়েন্টে চলে গেছে। সো ওই মুহূর্তে সে আর বৃদ্ধি পাবে না, দ্যাট ইজ ওর আর কোনো চেঞ্জ হবে না। মোমেন্টারিলি ওই জায়গাটায় গিয়ে সে হচ্ছে কি একটা ম্যাক্সিমাম পয়েন্টে চলে গেছে, এবং মোমেন্টারিলি সে হচ্ছে এই পয়েন্টটা কি হোল্ড করতেছে। তো এই জায়গাটায় আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েট করা আর স্লপ বাইর করা কিন্তু সেম কথা। সো আমি একটা হরাইজন্টাল স্লপ পাবো, বা ডিফারেন্সিয়েশনটা কি, ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা আসবে কি 0। তো এই জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে সবসময় যদি ডিফারেন্সিয়েট করি, আমরা রেজাল্টটা পাবো 0, কারণ ওইখানে গিয়ে সে যেহেতু ম্যাক্সিমাম হয়ে গেছে, সো সে মোমেন্টারিলি আর চেঞ্জ হচ্ছে না। আরও সামনে যদি আগাই তাহলে হয়তো সে ডিকে করতে পারে, আবার নাও করতে পারে, বাট ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে গিয়ে ফার্দার সে ডিকে করুক বা না করুক, ইমিডিয়েটলি ওই পয়েন্টে গিয়ে আমার ফাংশনের চেঞ্জটা হয় কি 0, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা আসবে কি 0, ঠিক আছে। তো যাই হোক, ট্রিপলি পড়াতে এসে আবার ম্যাথের কথাবার্তা শুরু করে দিছি। ম্যাথের কথাবার্তা বেশি একটা না বলি তাহলে আমাদের ট্রিপলি সিলেবাসই শেষ হবে না। তো ডিফারেন্সিয়েশন তোমরা অলরেডি হচ্ছে এইচএসসি লেভেলে করে আসছো, বা কোন একটা ফাংশনকে ভ্যারিয়েবলের রেসপেক্টে ম্যাক্সিমাইজ করা, সেটাও এইচএসসি লেভেলে করে আসছো, এবং এখনও এই কোর্স তোমাদের করার কথা। সো এটা নিয়ে এখন আর কথা না বাড়াই যে কেন ম্যাক্সিমাম পয়েন্টে আমার ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা 0 আসে। এটা আমার চেয়ে তোমরা নিশ্চয়ই বেটার জানো, কারণ তোমরা এখন এটার মধ্যে প্র্যাকটিসিং। ম্যাথ তোমরা অনেক প্র্যাকটিস করো আমার চেয়ে বেশি, আমার তো এখন এই পর্যায়ে এসে আর এত বেশি ম্যাথ করা লাগে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা জানতে চাই যে আরএল এর কোন ভ্যালুর জন্য এই যে পাওয়ারটা পি লোডটা সেটা ম্যাক্সিমাম হবে। তো ম্যাক্সিমাম হবে জানার জন্য আমরা হচ্ছে কি করব, এই পি লোডকে আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, অ্যান্ড এই ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে যেটা হবে, ম্যাক্সিমাম পয়েন্টে আমার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হচ্ছে 0 হবে। সো চলো পি লোডকে এখন আমরা আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। এখন দেখো পি লোডের যে এক্সপ্রেশনটা, সেইটার উপরে এবং নিচে দুই সাইডেই আরএল ভ্যারিয়েবলটা আছে, এবং আমরা এখন আরএল এর রেসপেক্টে ওকে ডিফারেন্সিয়েট করতেছি।
তার মানে হচ্ছে ওই যে a বাই বি ফর্মের ডিফারেন্সিয়েশনগুলো যেমনে করা হয় সেই ফর্মুলাটা ফলো করে তোমার এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তো এখানে হচ্ছে ভিটিএইচ যেটা সে তো হচ্ছে ফিক্সড। আগেই বলছি যে ভিটিএইচ এবং আরটিএইচ তারা কি, তারা কিন্তু আমার এই যে ফিক্সড সেন্ডিং সাইড যেটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট তার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। সো ভিটিএইচ আরটিএইচ কিন্তু আমার ফিক্সড, ভ্যারিয়েবল হচ্ছে কে শুধুমাত্র আরএল। তো এই ইকুয়েশনটার মধ্যে আমার ভ্যারিয়েবল হচ্ছে আরএল, আর ভিটিএইচটা যেহেতু ফিক্সড সেটাকে আমি শুরুতেই হচ্ছে কমন নিয়ে আলাদা করে ফেলতে পারি। দেন আমি যে রেস্ট অফ দ্য পোর্শন আছে এই এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাকে এখন আমি আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো ভিটিএইচ স্কোয়ারটাকে আলাদা করে ফেললাম, এখন রেস্ট অফ দ্য পোর্শনকে আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই জন্য হচ্ছে কি হয় খেয়াল আছে, নিচের যেটা দ্যাট ইজ লব বা ডিনোমিনেটর যেটা সেটাকে আবার স্কোয়ার করা হয়। তো আরটিএইচ প্লাস আরএল হোল স্কোয়ারকে স্কোয়ার করলে কি পাওয়ারটা হয়ে যাবে টু দ্য পাওয়ার 4। এরপরে কি করা হয়, এই ডিনোমিনেটরটাকে ফিক্সড রাখলাম, ডিনোমিনেটরটাকে ফিক্সড রেখে নিউমেরেটর যেটা দ্যাট ইজ হর যেটা তাকে আবার ভ্যারিয়েবলটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়। তো আমার এখন হরে আছে আরএল এবং আমি ডিফারেন্সিয়েট করতেছিও আরএল এর রেসপেক্টে, দ্যাট ইজ টার্মটা হবে ডিআরএল, ঠিক আছে। আরএলকে আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা, সো এটা হবে জাস্ট 1। অ্যান্ড এরপরে একটা মাইনাস সাইন বসে আমি কিন্তু এই যে এ বাই বি ফর্মের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা সেই ফর্মুলাটা ইউজ করতেছি। তো ফর্মুলা কোত্থেকে আসছে সেটা অলরেডি তোমরা এইচএসসিতে ম্যাথে পড়ে আসছো এবং এখনও ম্যাথ কোর্সে করতেছো। ফর্মুলা তো এখন আমার আর ডিরাইভ করার কিছু নেই, আমি ডাইরেক্টলি ফর্মুলাটা ইউজ করতেছি। ওকে, সো এরপরে হচ্ছে কি করা হবে, এখন হচ্ছে আমি নিউমেরেটর যেটা বা হর যেটা তাকে হচ্ছে ফিক্সড রাখবো, তাকে ফিক্সড রেখে আমি হচ্ছে ডিনোমিনেটর যেটা, আচ্ছা আমি হর আর লব এটা মনে হয় উলট পালট করে ফেলি, আমি ভুলেও গেছি এখন কোনটাকে হর বলে আর কোনটাকে লব বলে। এর চেয়ে উপরেরটা আর নিচেরটা বলি, সেটা হচ্ছে বুঝতে বেশি হচ্ছে সুবিধা হবে। তো মাইনাস দিয়ে আমরা কি করি, মাইনাস দিয়ে হচ্ছে এরপরে সেকেন্ড টার্মটা যেটা হয় সেখানে হচ্ছে আমার উপরের যেই টার্মটা বা নিউমেরেটর যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে আমরা ফিক্সড রাখি এবং তারপরে হচ্ছে নিচের যেই টার্মটা আছে দ্যাট ইজ ডিনোমিনেটর যেটা তাকে হচ্ছে আবার আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তো এটাকে যদি আমি আরএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, 2 ইন্টু আরটিএইচ প্লাস আরএল। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমার যে এক্সপ্রেশনটা সেটা বেশ হিজিবিজি, বুঝতে সমস্যা হইলেও আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ ডিফারেন্সিয়েশন আমার চেয়ে তোমরা অনেক ভালো পারো। সো এখানে তোমাদের আশা করি কোনো ভুল হবে না ইনশাল্লাহ। এখন আসো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশনে কি হবে। ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কন্ডিশনে এই যে আমি ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে গিয়ে 0 হয়ে যায়। দ্যাট ইজ মোমেন্টারিলি আমার কার্ভটা হচ্ছে রাইজ করা বন্ধ করে দেয়, দ্যাট ইজ মোমেন্টারিলি আর ওর কোনো চেঞ্জ হয় না। কাজেই ওই পয়েন্টে গিয়ে আমি যদি ডিফারেন্সিয়েট করি আমি ভ্যালু পাবো 0। ডিফারেন্সিয়েশন মানেই কিন্তু কি, ডিফারেন্সিয়েশন মানেই সে কিন্তু একটা চেঞ্জের মেজারমেন্ট কাইন্ড অফ, তাই না। সো এখন আমি যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আরএল এর ভ্যালুটা কত সেটা জানতে চাই, তার মানে আমি এই টার্মটাকে এখন আমি 0 সমান করব, কারণ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু হয় হচ্ছে 0। তো এই টার্মটা যেটা ডিফারেন্সিয়েট করে আমি এই এক্সপ্রেশনটা পেলাম, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে এই ডিফারেন্সিয়েটের টার্মটা হয়ে যাবে 0। সো আমি টার্মটা লিখি আবার, আরটিএইচ প্লাস আরএল হোল স্কোয়ারের পরে ছিল কি ইন্টু 1, তো 1-এর সাথে গুণ করলে তো অ্যাজ ইট ইজি থাকবে, সেটাকে আর লিখলাম না। তারপরে মাইনাস 2 আরএল জাস্ট সোয়াপ করলাম, ডিভাইডেড বাই কত হলো
RTH প্লাস RL টু দ্য পাওয়ার 4। এটা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হবে 0, ঠিক আছে। সো এখন VTH স্কোয়ার তো চলে যাবে, অ্যান্ড এটাকে যদি আমি ফার্দার ম্যানিপুলেশন করি তাহলে আলটিমেটলি হচ্ছে কি, এবং এটাকেও যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, 0-র সাথে গুণ দিলে আমি 0ই পেয়ে যাব। সো আলটিমেটলি আমার থেকে যাবে শুধু হচ্ছে ইকুয়ালস টু 0। ওকে, এগুলো সিম্পল ম্যানিপুলেশন, এগুলো এখন আমার চেয়ে তোমরা অ্যাকচুয়ালি ভালো পারবা, কারণ তোমরা ম্যাথ কোর্সে অলরেডি হচ্ছে এটা প্র্যাকটিস করো। আমি তো আর তোমাদের মতো এত প্র্যাকটিসে থাকি না। সো এখন হচ্ছে কি, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে আমি ভাঙবো। অ্যান্ড তারপরে হচ্ছে এই যে এই মাল্টিপ্লিকেশনটা করব 2RL এর সাথে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে RTH প্লাস RL আছে সেটাকে মাল্টিপ্লিকেশন করলাম। ওকে, সো এখন দেখো 2RTHRL আর 2RTHRL এরা কাটাকাটি চলে গেল। আবার RL স্কোয়ার মাইনাস 2RL স্কোয়ার মানে কি থাকবে, শুধু মাইনাস RL স্কোয়ার। সো ফার্দার সিম্পলিফিকেশন করলে আমার এক্সপ্রেশনটা আসবে এইটা, দ্যাট ইজ তোমার RL সমান কত হবে, RTH। সো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট যেটা, সেই পয়েন্টে তোমার RL এর ভ্যালু হয় কত, RTH। অথবা অন্যভাবে বললে RL যখন RTH এর সমান হয় তখনই আমরা RL এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ারটা অ্যাচিভ করব, ঠিক আছে। সো এটা একেবারে যাতে মগজের মধ্যে ঢুকে যায়, দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ট্রান্সফার্ড টু দ্য লোড when load resistance equals to the Thevenin resistance of the system, ঠিক আছে। সো আমার লোড রেজিস্ট্যান্সটা যখন কিনা সিস্টেমের থেভনিন রেজিস্ট্যান্সের সমান হয়ে যাবে, তখন আমরা লোডের অ্যাক্রসে বা আউটপুট সাইডে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাচিভ করব। এখন হচ্ছে কোয়েশ্চেনটা হলো এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত। তো ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত জানার জন্য আমার এই যে পি লোডের ইকুয়েশানটা ছিল, এই পি লোডের ইকুয়েশানে আমার RL সমান RTH বসাই দিতে হবে, কারণ RL সমান যখন RTH হয় তখনই আমার পি লোডটা ম্যাক্সিমাম হয়। সো ম্যাক্সিমাম পাওয়ারটা জানতে আমি এই ইকুয়েশানে RL সমান RTH বসাই দিব। তো ইকুয়েশানটা খেয়াল রাখো, আমার উপরে কে আছে নিউমারেটরে, VTH স্কোয়ার ইন্টু RL, অ্যান্ড RL এর জায়গায় আমি বসাচ্ছি কি RTH, তার মানে উপরে থাকবে VTH স্কোয়ার ইন্টু RL এর বদলে আমি বসাবো এখন RTH, অ্যান্ড নিচে আছে কি ডিনোমিনেটরে RTH প্লাস RL হোল স্কোয়ার। এখানে আমি আবার ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে যেহেতু আমার RL RTH, কাজে ম্যাক্সিমাম পাওয়ার বের করার সময় আমি RL সমান বসাই দিচ্ছি RTH। সো RTH প্লাস RL হোল স্কোয়ারের বদলে আমি লিখছি RTH প্লাস RTH হোল স্কোয়ার। তো নিচে RTH প্লাস RTH হোল স্কোয়ার মানে কি আলটিমেটলি টুয়াইস RTH হোল স্কোয়ার, দ্যাট ইজ 4 RTH স্কোয়ার, অ্যান্ড উপরে আছে কি VTH স্কোয়ার RTH। সো কাটাকাটি যাবে RTH, কাটাকাটি যে আলটিমেটলি কি থাকবে VTH স্কোয়ার বাই 4 RTH, ঠিক আছে। একেবারে বাচ্চাদের মতো ধরে ধরে লাইন বাই লাইন করাই দিলাম, ডিরাইভেশনটা না করলেও হয়তো, কারণ আমি জানি যে ডিরাইভেশন যদি তোমাদের করতে দেই তোমরা আমার চেয়েও অ্যাকচুয়ালি ফাস্ট করতে পারবা, তাও হচ্ছে একেবারে লাইন বাই লাইন হচ্ছে করাই দিলাম। যেহেতু প্রি রেকর্ডেড লেকচার 40 মিনিটের ক্লাস শেষ করতে হবে সেরকম তার আমার নাই, তাই একদম বসে বসে প্রত্যেকটা লাইন হচ্ছে লিখে দিছি, কোনো ক্যালকুলেশন আমি হচ্ছে স্কিপ করি নাই। ওকে, সো
শুরুতেই বলছিলাম, একদম এই লেকচারটা শুরু করার সময় আমি বলছিলাম যে ফর্মুলা মনে রাখা লাগবে। তো এটা হইল সেই ফর্মুলা, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কোন কন্ডিশনে হয়, দুইটা জিনিস মনে রাখবা। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আমার লোডের অ্যাক্রসে তখনই ম্যাক্সিমাম পাওয়ার আসে যখন কিনা লোড রেজিস্ট্যান্স হয় আমার সিস্টেমের থেভনিন রেজিস্ট্যান্সের সমান। এটা একটা জিনিস মনে রাখবা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার ট্রান্সফার হবে, দ্যাট ইজ ওই সিস্টেমে লোডের অ্যাক্রসে তুমি সর্বোচ্চ কত পাওয়ার পাইতে পারো সেটার ভ্যালুটা। এই লোডের অ্যাক্রসে তোমার সর্বোচ্চ অ্যাচিভেবল যে পাওয়ারটা সেটা হচ্ছে কি এই ফর্মুলাটা থেকে পাওয়া যাবে, VTH²/4 RTH। একেবারে যাতে মুখস্থ হয়ে যায়, না হলে হচ্ছে মুখস্থ না হলেও সমস্যা নাই, ডিরাইভেশনটা করতে আশা করা যায় তোমাদের তো বেশি সময় লাগবে না। সো এক্সাম দিতে গিয়ে যদি দেখো হচ্ছে ভুলে গেছো ফর্মুলা, তখন বসে বসে হচ্ছে ডিরাইভেশনটা করা লাগবে, এই আর কি। আর কারো যদি মুখস্থ থাকে তাহলে হচ্ছে তারা ডিরাইভেশনের পিছে সময় নষ্ট করতে হবে না। এই জাস্ট সময়টা সেভ করার জন্যই মুখস্থ করার কথা বলছি। আদারওয়াইজ হচ্ছে যদি প্যারা লাগে মুখস্থ করতে দরকার নেই, তখন এক্সাম হলে তুমি বসে বসে জাস্ট হচ্ছে ডিরাইভ করবা। ডিরাইভেশন তো খুবই সিম্পল। আচ্ছা, এখন আরেকটা কথা বলছিলাম শুরুতে, খেয়াল আছে যে লোডের অ্যাক্রসে যখন কিনা সর্বোচ্চ অ্যাচিভেবল পাওয়ারটা আসে সেই কন্ডিশনে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসে না। একটা সিস্টেমে সর্বোচ্চ এফিসিয়েন্সি থিওরিটিক্যালি 100% পর্যন্ত হতে পারে। দ্যাট ইজ ওই ক্ষেত্রে সিস্টেমের ইন্টারনাল কোনো লস বা লাইন লস বা জেনারেটারের রেজিস্ট্যান্সের মধ্যকার লস বা সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স, এগুলা কোনো ব্যাপার স্যাপারই থাকবে না। সব একেবারে আইডিয়াল কন্ডিশন। একটা আইডিয়াল জেনারেটর যার কোনো রেজিস্ট্যান্স নাই এবং একটা আইডিয়াল কন্ডাক্টিং ওয়্যার যেটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তো শুধু হচ্ছে সেখানে লোড। তো সেই ক্ষেত্রে আমার জেনারেটর যে পাওয়ারটা পাঠাবে সেটা টোটালি হচ্ছে লোডের মধ্য দিয়েই আসবে। সো লোড পাওয়ার বাই ইনপুট পাওয়ার বা জেনারেটর পাওয়ার যেটা, সেই রেশিওটা একেবারেই 100% হবে। এটা হচ্ছে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তো চলো দেখা যাক যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে এফিসিয়েন্সিটা কত হয়। তো আগেই হচ্ছে বলছি এফিসিয়েন্সি মানেই হচ্ছে তোমার লোডের অ্যাক্রসে যেই পাওয়ার আসে ডিভাইডেড বাই জেনারেটর যে পাওয়ারটা পাঠায় ইনপুট পাওয়ার ইনটু কত 100%। দ্যাট ইজ এফিসিয়েন্সি বলতেই বোঝায় যে ইনপুট পাওয়ারের কত শতাংশ আমি আউটপুটে পাচ্ছি বা লোড সাইডে পাচ্ছি। এবং এখানে হচ্ছে তোমার অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে, কারণ অ্যাবসোলিউট ভ্যালু না থাকলে আবার হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপার চলে আসবে। কারণ লোড হচ্ছে পাওয়ার কনজিউম করে, কাজেই ওর ভ্যালুটা হবে কি পজিটিভ। আবার জেনারেটর যেটা সে হচ্ছে কি পাওয়ার সাপ্লাই করে, ওর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তো এফিসিয়েন্সি যেটা সেখানে তার পজিটিভ নেগেটিভের কাহিনী নেই। সো এফিসিয়েন্সিটা হিসাব করা হয় অ্যাকচুয়ালি শুধু ভ্যালু দিয়ে। সো এখানে এই অ্যাবসোলিউট ভ্যালুর সাইনটা বসাইলাম, পরম মানের যে সাইন সেটা বসালাম। দ্যাট ইজ প্লাস মাইনাস সাইনটা এখানে আর তোমার কনসিডার করতে হবে না, ঠিক আছে। সো এখন আসো ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনে কি হয়। অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার আমরা হচ্ছে দেখেছি যে পি লোড যেটা সে হচ্ছে কি হয় VTH²/4 RTH, ঠিক আছে। এখন আসো সিস্টেমের যেটা ইনপুট পাওয়ার সেটা কত। দেখো এটা কি আমার সিস্টেম না, এটাই তো আমার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো সিস্টেম যে পাওয়ারটা পাঠাচ্ছে এখান দিয়ে আই কারেন্ট ফ্লোয়িং, তো পাওয়ারের এক্সপ্রেশনটা কি ভোল্টেজ ইন্টু কারেন্ট। সো সিস্টেম পাঠাচ্ছে কি VTH ইন্টু আই পরিমাণ পাওয়ার হচ্ছে সে ট্রান্সফার করতেছে। সো এখন আসো সিস্টেমের যে পাওয়ারটা ইনপুট সাইডের যে পাওয়ার বা সোর্স বা একেবারে জেনারেটর যেটাই হচ্ছে বলো না কেন, সে হচ্ছে যে পাওয়ারটা তোমাকে পাঠাইতেছে সিস্টেমের সেই ইনপুট পাওয়ারটা আমি অ্যাবসোলিউট ভ্যালু নিলাম। সো পাওয়ার সাপ্লাই করলে যে পাওয়ারের একটা নেগেটিভ সাইন আসে সেই নেগেটিভ সাইনটা এখন আর তোমার কনসিডার করতে হবে না।
আমরা এখন শুধু ভ্যালুটা নিয়ে কনসার্নড, তার জন্য অ্যাবসলিউট ভ্যালুর সাইনটা এখানে ইউজ করছি। সেটা হচ্ছে কি হবে VTH ইন্টু আই। ঠিক আছে, এই সিস্টেমে আমার সোর্সটা হচ্ছে VTH ইন্টু আই পরিমাণ পাওয়ার পাঠাচ্ছে। এখন আসো আই কিন্তু আবার কি, আই কিন্তু আবার ছিল VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL, তাই না? VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL। এখন দেখো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে RL কিন্তু আবার কি RTH এর সমান। সো এখানে RTH প্লাস যে RL, সেই RL এর বদলে আমি হচ্ছে আবার RTH বসাই দিব, কারণ আমি ম্যাক্সিমাম পাওয়ারে এফিসিয়েন্সি কত সেটা বের করতেছি। কাজে আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে লোড পাওয়ারটা কত সেটা নিয়েছি, এবং ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আমার এই ইনপুট পাওয়ারটা কত হবে সেটা আমি বের করব। সো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে আমার RL যে RTH এর সমান সেটা হচ্ছে আমি বসিয়ে দিলাম। সো দেখো কি আসলো এখানে VTH স্কোয়ার বাই 2 RTH। সো এখন আসো এফিসিয়েন্সিটা যেটা সেটা কত আসলো, উপরে আমার বসবে কি পি লোড, নিউমারেটরে আমার বসতেছে পি লোড, সে হচ্ছে কি VTH স্কোয়ার বাই 4 RTH। এবং সেটা কার তুলনায় আমরা এফিসিয়েন্সি যখন মেজার করি, লোডের পাওয়ারটা আমরা কার তুলনায় মেজার করি সিস্টেমের ইনপুট পাওয়ারের সাথে। অ্যান্ড ইনপুট পাওয়ারটা আমরা কত পাইছি VTH স্কোয়ার বাই 2 RTH ইন্টু কত হলো 100%। সো VTH স্কোয়ার কাটা যাবে, RTH কাটা যাবে, আমার আলটিমেটলি থাকবে হচ্ছে 2/4 ইন্টু 100%, দ্যাট ইজ 50%। দ্যাট ইজ যখন কিনা আমার লোডের অ্যাক্রসে তোমার সিস্টেমে সর্বোচ্চ অ্যাচিভেবল যে পাওয়ার সেটা যখন সিস্টেম পাঠায় তখন আমি এফিসিয়েন্সিটা পাই মাত্র 50%। কিন্তু পাওয়ার সিস্টেমে যদি তুমি 50% এফিসিয়েন্সিতে রান করো সেটা খুবই পোর এফিসিয়েন্সি, তোমার ভোল্টেজ রেগুলেশন থেকে শুরু করে সব খুবই খারাপ হয়ে যাবে। সো যখনই তোমার ভোল্টেজ রেগুলেশন খারাপ হওয়া মানে তুমি যখনই হচ্ছে বাড়তি লোড অ্যাড করবা দেখবা তোমার এই যে ভোল্টেজ ড্রপ করতেছে। তো এই সমস্যাগুলো তো আমরা পাওয়ার সিস্টেমে চাই না। পাওয়ার সিস্টেমে আমি চাই কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। সো পাওয়ার সিস্টেমকে কখনোই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে রান করানো হয় না, যতটুকু এফিসিয়েন্সি পসিবল সেটাতে রান করানো হয়। দ্যাট ইজ সিস্টেমের যে ইন্টারনাল লসগুলা, লাইনের লস বা জেনারেটরের মধ্যে যে বিল্ট ইন লস থাকে, এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে কমানোর চেষ্টা করা হয়। অ্যান্ড থিওরিটিক্যালি হচ্ছে এটা কতটুকু করা যায়, থিওরিটিক্যালি হচ্ছে তুমি 100% পর্যন্ত অ্যাচিভ করতে পারো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। অ্যান্ড সেটা তখনই অ্যাচিভ হবে যখন কিনা RTH সমান টোটালি 0 হয়ে যায়। দ্যাট ইজ এই যে তোমার সার্কিটটা ছিল, আমি আবার ড্র করি যেহেতু উপরে অলরেডি অনেক হিজিবিজি হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা যেটা কিনা 100% থিওরিটিক্যালি হতে পারে, সেটা তুমি তখনই অ্যাচিভ করতে পারবা যখন কিনা RTH সমান 0 ওহম হয়। RTH 0 হওয়া মানে কি, এটা এসেনশিয়ালি একটা শর্ট সার্কিট হয়ে যাওয়া। দ্যাট ইজ এই VTH যেই পাওয়ারটা পাঠাবে বা সিস্টেমের যে সোর্স আমাকে যে পাওয়ারটা পাঠাবে সেটা ফুললি ডিসিপেটেড হবে লোডের মধ্যে। RTH কিন্তু রিপ্রেজেন্ট করে আমার সিস্টেমের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো আছে, সেটা হচ্ছে লাইন লসকে ইনক্লুড করে, তারপর জেনারেটরের যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে ইনক্লুড করে, ট্রান্সফরমারের যে লস থাকে সেটাকে ইনক্লুড করে, সব কিছুকে ইনক্লুড করে হচ্ছে কি এই RTH। তো আইডিয়াল কন্ডিশনে আমি যদি RTHকে 0 বানাইতে পারি, যে আমি একটা আইডিয়াল লসলেস সিস্টেম যদি চিন্তা করি যেখানে জেনারেটরের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, ট্রান্সফরমারের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, তারপরে হচ্ছে লাইনের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, এমন একটা কন্ডিশন যদি আমি অ্যাচিভ করতে পারতাম তাহলে আমার RTHটা 0 হতো।
এবং এই ক্ষেত্রে আমার সিস্টেমের টোটাল পাওয়ারটা হচ্ছে আসতো লোডের অ্যাক্রসে, এবং লোডের অ্যাক্রসে আসার ফলে ফুল পাওয়ারটাই যেহেতু আমি লোডের অ্যাক্রসে পাচ্ছি, এই ক্ষেত্রে আমার এফিসিয়েন্সিটা কি 100% হয়ে যেত, কারণ এই ক্ষেত্রে তোমার পি লোড আর পি ইনপুট হতো পরস্পর সমান। তো পি লোডের ভ্যালু আর পি ইনপুটের ভ্যালু যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে আমার ইটাটা আসবে কি একেবারে 100%। অ্যান্ড এটা তখনই আসবে যখন কিনা আমার সিস্টেমের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা সিস্টেমের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি সিস্টেমের থেভনিন রেজিস্ট্যান্স, সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই তো আসলে কি থেভনিন রেজিস্ট্যান্স, সেটা যখন 0 হয় তখনই আমরা আসলে লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাই। সো এত কথার হচ্ছে সামারি একটাই, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্ট এক জিনিস না, ঠিক আছে? সো যেটা হচ্ছে বলতে যাচ্ছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এই টপিকটা হচ্ছে আমরা পড়াচ্ছি। তো এখান থেকে প্রবলেম যেরকম থাকে যে একটা সিস্টেম দেওয়া থাকে, তোমাকে একটা সার্কিট দেওয়া থাকবে, তারপর একটা লোড দেওয়া থাকবে, তারপরে হচ্ছে বলা হবে যে এই লোডের ভ্যালু কত হইলে হচ্ছে এই সিস্টেমের এই লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার আসবে এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত হবে, এই টাইপের প্রবলেম হচ্ছে দেওয়া হয়। সো এই টাইপের প্রবলেম সলভ করতে গেলে কি তোমার সিম্পলি আরটিএইচ আর ভিটিএইচ বের করতে পারতে জানলেই হবে, দ্যাট ইজ থেভনিন ইকুইভ্যালেন্ট যেটা, সেটা যদি বের করতে পারো তাহলে এটাও বের করতে পারবা। আরটিএইচ জেনে যাওয়া মানেই লোডের ভ্যালু হইতে হবে কি আরটিএইচের সমান, আর ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত হবে ভিটিএইচ স্কোয়ার বাই 4 আরটিএইচের সমান। কাজেই তোমার ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা জানতে ভিটিএইচ কত সেটাও হচ্ছে জানা লাগবে। সো তোমার বেসিক্যালি থেভনিন ইকুইভ্যালেন্টটা বের করার কাজ এরপরে তুমি সূত্রে বসায় দিবা। তো চলো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের একটা ম্যাথ করা যাক। কিলো ওহমটা এত জায়গা জুড়ে লিখলে পরে ডান পাশের সার্কিট আকার আর জায়গা থাকবে না, তাই হচ্ছে মুছে নিলাম। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা যে সার্কিটটা হচ্ছে দেওয়া আছে সেটার জন্য হচ্ছে জিজ্ঞেস করছে যে এই যে লোডটা আছে, এই যে একদম চিপার মধ্যে পড়ছে বেচারা, এই লোডটার ভ্যালু কত হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার জন্য এর অ্যাক্রসে, অ্যান্ড সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত হবে, ঠিক আছে? সো আমরা জানি যে লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার তখনই আসবে যখন হচ্ছে লোড বাদে বাকি যেই সিস্টেমটা আমার আছে সেই সিস্টেমের যে থেভনিন রেজিস্ট্যান্স, সেই থেভনিন রেজিস্ট্যান্সের সমান হইতে হবে লোড রেজিস্ট্যান্সকে, তাহলেই আমার লোডের অ্যাক্রসে কি ম্যাক্সিমাম পাওয়ার আসবে। অ্যান্ড সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত হবে, এই এন্টায়ার সিস্টেমটার যে থেভনিন ভোল্টেজ আছে ভিটিএইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি 4 আরটিএইচ। সো বেসিক্যালি আমার এই সিস্টেমটার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এই লোড বাদে আমার যে রিমেইনিং সিস্টেমটা আছে
আমি দুইটা টার্মিনালের নাম দিই এ আর বি। এই এ আর বি এর এই পাশে যেই ফিক্সড সিস্টেমটা আছে সেটার থেভনিন ইকুইভ্যালেন্ট আমার বের করা লাগবে, ঠিক আছে। সো ফার্স্টেই আসো আমরা আরটিএইচ বের করি। এই এ আর বি টার্মিনালের বাম পাশে দ্যাট ইজ লোড রেজিস্ট্যান্স ছাড়া যেই রিমেইনিং ফিক্সড পোর্শন অফ দ্য সার্কিট আমার আছে সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমরা এখন বের করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য খেয়াল আছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমরা কি শর্ট করে দিই। তো সেটাকে আমরা শর্ট করে দিলাম এই 8 ভোল্টটাকে। তারপরে হচ্ছে এখানে একটা 3 কিলো ওহম অ্যান্ড তারপরে এই পাশে আছে কি একটা 1 কিলো ওহম অ্যান্ড সেটার অ্যাক্রসে ভোল্টেজ আছে একটা ভি নট। এখন দেখো কি দেখবা বলতেছি, আগে হচ্ছে ড্র করে নিই সার্কিটটাকে। ডিপেন্ডেন্ট সোর্সকে কিন্তু কি আমরা উঠাতে পারি না, তাই না? ডিপেন্ডেন্ট সোর্সকে সার্কিটে অ্যাজ ইট ইজ রাখতে হয়। ঠিক আছে, এখন দেখো নর্মালি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে হচ্ছে আমাদের কি করতে হয়, আমরা তখন ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রিবিউশন যেহেতু আমার আগে থেকে বোঝার ওয়ে থাকে না, তার জন্য আমরা এ আর বি টার্মিনালে একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি, দেন সেটা কত কারেন্ট পাঠাইতেছে বা ভোল্টেজ দিচ্ছে মেজার করে ওহমস ল দিয়ে ভোল্টেজ বাই কারেন্ট করে আমরা এই টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করি। বাট এই সার্কিটের ক্ষেত্রে সেটা না করলেও চলবে। এই টাইপের একটা সার্কিট হচ্ছে আমরা নর্টনস থিওরাম যে পড়াইলাম সেটা লাস্টেও হচ্ছে এই টাইপের একটা সার্কিট করাইছিলাম, যেখানে হচ্ছে দেখা গেছে যে ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রিবিউশনটা 0 হয়ে যায়। এখানে আমি কোনো ভোল্টেজ বা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি বা না করি, যত ভ্যালুরই অ্যাপ্লাই করি না কেন, ডিপেন্ডেন্ট সোর্সটা আইদার ওয়ে 0 হয়ে যায়। সো এই পাশে যে আমার একটা সোর্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয় সেটা এই ক্ষেত্রে হচ্ছে আর লাগে না। কিভাবে দেখো, আমার কিন্তু যখন এই যে বাম পাশের লুপটা আর ডান পাশের লুপটা তাদের মধ্যে কিন্তু কি কারেন্ট ডিফারেন্ট, দ্যাট ইজ এই ডান পাশের সাইডে যেই কারেন্টই ফ্লো করুক না কেন সেটা কখনো বাম পাশের সাইডে আসবে না, কারণ সেই ক্ষেত্রে কারেন্টের কোনো রিটার্ন পথ নাই। এই দুইটা লুপ শুধুমাত্র একটা নোড দিয়ে কানেক্টেড অ্যান্ড এই একটা নোড দিয়ে কোনো কারেন্টের আদান প্রদান হবে না, কারণ এই ক্ষেত্রে রিটার্ন পথ থাকবে না। এটা আগেও হচ্ছে অনেক ডিটেলসে বলছি। সো দেখো আমি এই পাশে একটা কারেন্ট সোর্স যদি অ্যাপ্লাই করি বা একটা ভোল্টেজ সোর্স যদি অ্যাপ্লাই করি সেটা কিন্তু এই পাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই যে বাম পাশের লুপটা সেখানে কোনো কারেন্ট আসতে পারবে না। এখন আবার বাম পাশের যে লুপটা সেখানে কিন্তু আবার কি কোনো সোর্স নাই, কারেন্ট পাঠানোর মতো কোনো জিনিসই নেই, কাজেই এই লুপটাতে কারেন্ট হচ্ছে কি 0। তো কারেন্ট যদি 0 হয় এই লুপের যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদের মধ্যে ভোল্টেজ ড্রপও কি হবে 0। সো এই 1 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি নট সে কিন্তু কি হবে 0 ভোল্ট, তাই না? কারণ এখানে কোনো কারেন্ট নাই, কারেন্ট যদি না থাকে ভোল্টেজ ড্রপেরও কোনো কোয়েশ্চেন নাই। সো 1 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হবে কি 0 ভোল্ট। আমি যদি এরকম একটা সার্কিট বানাই, এখানে মাল্টিমিটার ধরি, এই পাশে তুমি 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 100 অ্যাম্পিয়ার 1000 অ্যাম্পিয়ার 1 লাখ অ্যাম্পিয়ার যা অ্যাপ্লাই করো না কেন তুমি এখানে কোনো ভোল্টেজ পাবা না, কারণ কি এই ডান পাশের পোর্শনটা বাম পাশের পোর্শন, ডান পাশের পোর্শনের যে কারেন্ট সে বাম পাশের পোর্শনে কখনো আসতে পারবে না, কারণ সেক্ষেত্রে সে আর রিটার্ন পাথ পাবে না, কারণ এরা শুধুমাত্র একটা নোড দিয়ে কানেক্টেড। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমি সোর্স বসাই বা না বসাই এই এ আর বি টার্মিনালের মধ্যে ভি নট আমি 0 ভোল্টই পাবো। সো ভি নট যদি 0 ভোল্ট পাই তাহলে এই যে ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্সটা আছে সেও 0 ভোল্ট হয়ে যাবে। কাজেই এটাকে আমি এখন কি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। 0 ভোল্ট পাওয়া মানে কি, ভোল্টেজ 0 পাওয়া মানে কি, ও রেজিস্ট্যান্সও কিন্তু এখন ওর 0ই থাকবে, ওর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমি 0ই পাবো, কারণ রেজিস্ট্যান্স মানেই হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। ওর অ্যাক্রসে ভোল্টেজ না আসা মানে তুমি ওর অ্যাক্রসে হচ্ছে কি
কোনো রেজিস্ট্যান্সও পাবা না। সো 0 ভোল্টকে আমরা সবসময় এই কারণে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই। সো এই যে 120 ভোল্ট, ওকে তুমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিতে পারো, ঠিক আছে। সো দেখো তুমি এ আর বি টার্মিনালের মধ্যে সোর্স বসাও অথবা না বসাও, এই V0 যে 0 সেটার কোনো পরিবর্তন হবে না। এবং এই যে ডিপেন্ডেন্ট সোর্স 120 V0, সে কিন্তু শুধুমাত্র এই V0 এর উপরেই ডিপেন্ডেন্ট। এই V0 যদি 0 হয়ে যায় সেও কিন্তু 0ই হয়ে যাবে। এ আর বি টার্মিনালের মধ্যে তুমি সোর্স আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স বসাও বা না বসাও কিচ্ছু আসে যাবে না। এই V0 যেহেতু 0 থাকতেছে, 120 V0ও কি 0 হয়ে যাবে। যখন কিনা RTH বের করার জন্য আমি এই 8 ভোল্ট সোর্সটাকে টার্ন অফ করে দিছি, তখন আমার V0 0 হয়ে যাওয়ার কারণে 120 V0 যেটা, সেটা আমি সবসময়ই 0 পাবো। এ আর বি টার্মিনালের মধ্যে আমি বাহিরে থেকে কোনো সোর্স বসাই আর না বসাই। সো দেখো আমার ডিপেন্ডেন্ট সোর্সটা যেহেতু 0 হয়ে গেল, এখন কিন্তু আমার এ আর বি টার্মিনালের মধ্যে বাহিরে থেকে আর সোর্স বসানোর প্রয়োজন নাই, কারণ এই সার্কিটে এখন এমন কোনো কম্পোনেন্ট নাই যেটার রেজিস্ট্যান্স আমার অজানা। নর্মালি আমার ডিপেন্ডেন্ট সোর্স থাকলেই এ আর বি টার্মিনালের মধ্যে একটা এক্সটার্নাল সোর্স বসানোর প্রয়োজন হইতো, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা কত সেটা আমার আগে থেকে জানার কোনো ওয়ে থাকে না। সো এই জন্য আমরা হচ্ছে এই ভোল্টেজ অ্যাপ্লাই করি বা কারেন্ট অ্যাপ্লাই করি, তারপরে সেটার করেসপন্ডিং কারেন্ট বা ভোল্টেজ মেপে ওহমস ল দিয়ে রেজিস্ট্যান্সটা বের করি। বাট এখন এই ক্ষেত্রে যেহেতু আমার ডিপেন্ডেন্ট সোর্সটা 0 ভোল্টই হয়ে যাইতেছে, দ্যাট ইজ এটাকে আমি শর্ট দিয়ে রিপ্লেস করে দিতে পারতেছি, এখন আর আমার এই এক্সটার্নাল সোর্সটা দেওয়ার প্রয়োজন পড়তেছে না, কারণ আমার যে সার্কিট এখন রয়ে গেছে সেটার রেজিস্ট্যান্স কন্ট্রিবিউশনটা কি সেটা খুবই অবভিয়াস। এখানে এমন কোনো কম্পোনেন্ট নাই যার রেজিস্ট্যান্সকে আমরা জানি না, ঠিক না। সো এখানে এখন আর সোর্সটা বসানোর প্রয়োজন পড়বে না। আবার সোর্স বসায়ও তুমি ম্যাথ করতে পারো, একই কথা, তুমি একই রেজাল্ট পাবা। নর্টনস থিওরামে কিন্তু আমি এমন একটা প্রবলেম করাইছিলাম যেখানে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটা আলটিমেটলি 0 হয়ে যায়। তো এটা আমি এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করেও দেখাইছি, আবার না করেও দেখাইছি, তুমি সিমিলার রেজাল্টই পাবা। ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রিবিউশন যদি 0 হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে আর আমার এক্সটার্নাল সোর্সটা না বসালেও চলে, বসাইলেও অসুবিধা নেই, রেজাল্ট উইল বি সেম। সো এখন দেখো এ আর বি টার্মিনাল দিয়ে তুমি যদি তাকাও, ওকে, সো এ আর বি টার্মিনাল দিয়ে তুমি হচ্ছে যদি তাকাও, তাহলে হচ্ছে তুমি দেখবা শুধু 40 কিলো ওহম ইজ ইন প্যারালাল উইথ 10 কিলো ওহম। এই সার্কিটটুকু যেটা, সেটা কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কোনো কন্ট্রিবিউট করবে না, কারণ ওই যে একই, আমি এই পাশ থেকে যদি কোনো কারেন্ট বা ভোল্টেজ অ্যাপ্লাই করি সেটার কোনো ইফেক্ট এই পাশে আসবে না। সো এরা হচ্ছে আসলে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যে মাল্টিমিটার দিয়ে আমরা মেজার করি, বেসিক্যালি হচ্ছে যেটা হয় যখন আমরা কোনো একটা রেজিস্ট্যান্স মেজারমেন্ট যন্ত্র ইউজ করি, ও যেটা করে ও একটা ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করে অ্যান্ড দেন করেসপন্ডিং কারেন্টটা ও হচ্ছে মেজার করে নেয়। তো এরপরে সে ভোল্টেজ বাই কারেন্ট ফর্মুলা দিয়ে ওই যে ওহমস লটা ইউজ করে সে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তোমাকে হচ্ছে দেয়। তো এখন যদি তুমি এখানে কোনো মাল্টিমিটার ধরো, ও কি করবে, একটা ছোট্ট ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করবে অ্যান্ড দেন ও করেসপন্ডিং কারেন্টটা মেজার করবে, দেন ও হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে বাম পাশের যে আমার লুপটা আছে সে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কারণ মাল্টিমিটার হচ্ছে যেই ভোল্টেজ বা কারেন্টই অ্যাপ্লাই করুক না কেন সেটা হচ্ছে শুধু এই পাশেই সীমাবদ্ধ থাকবে, সে কিন্তু এই পাশে আর যেতে পারবে না, কারণ কি কারেন্টের রিটার্ন পথ নাই। সো আমি যদি এই পাশে মাল্টিমিটারটা ধরি, ও দেখবে শুধু এই 10 কিলো ওহমকে আর এই 40 কিলো ওহমকে, এই পাশের কিছুই সে আর দেখবে না, কারণ এই পাশের সে যেই ভোল্টেজটা বা কারেন্টটা অ্যাপ্লাই করতেছে মাল্টিমিটারটা, সে এই পাশে যাইতেই পারবে না। সো এই পাশের ইম্প্যাক্টটা মাল্টিমিটারে আমি পাবো না। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের হিসাবেও আমার এই পোর্শনটা আর আসবে না, এটাকে আমি
রিমুভ করে দিতে পারি। অনেকটা হচ্ছে ওই যে তোমার ওপেন রেজিস্ট্যান্স বা একটা ফ্লোটিং রেজিস্ট্যান্স যদি কোনো একটা পয়েন্ট থেকে বের হয়ে থাকে সেটাকে যেমন তোমরা ইগনোর করো, অনেকটা হচ্ছে সেরকম। এখানে এই নোডটা থেকে এই যে 3 কিলো ওহম আর 1 কিলো ওহম প্যারালাল, তাই না? এই প্যারালাল ব্রাঞ্চটা কিন্তু অনেকটা ওপেন এন্ডের মতো হয়ে আছে একটা। এটাকে তুমি আচ্ছা এত কথা দরকার নেই। 3 কিলো ওহম আর 1 কিলো ওহম প্যারালাল করলে তুমি হচ্ছে কি পাবা? এই দুইটা পয়েন্টের মধ্যে কিছু একটা রেজিস্ট্যান্স পাবা, তাই না? এই দুইটা পয়েন্টের মধ্যে 3 কিলো ওহম আর 1 কিলো ওহম কি প্যারালালই ছিল, তাই না? সো এটাকে হচ্ছে তুমি প্যারালাল কম্বিনেশন করে কিছু একটা ভ্যালু পাবা, তো সেটাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। তো দেখো জিনিসটা কিন্তু ওপেনের মতো হয়ে আছে। তো নর্মালিও যদি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে যাইতা, তুমি কিন্তু কি এই ওপেন রেজিস্ট্যান্সটাকে ইগনোর করতা। সো এখানেও হচ্ছে একই কথা, এই জিনিসটা আর কোনো ক্যালকুলেশনে আসবে না। তুমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখবা এ আর বি এর দিকে তাকায়, সেটাই তো আমার RTH, অ্যান্ড তুমি এখন দেখবা শুধু 40 কিলো ওহম ইজ ইন প্যারালাল উইথ 10 কিলো ওহম, অ্যান্ড এটা হিসাব করলে আসবে হচ্ছে তোমার 8 কিলো ওহম। ঠিক আছে, এখন আসো আমরা VTHটা কত ক্যালকুলেট করি। VTHটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে কি করব, এই RL বাদে বাকি যেই ফিক্সড সার্কিটটুকু আমার আছে আমরা তো সেটার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতেছি, তাই না? সো RLটাকে আমরা উঠাই দিই। আমি সার্কিটটাকে আর রিড্র না করে এই সার্কিটের উপর দিয়েই কাজ চালাই। সো RL বাদে আমার বাকি যেই সার্কিটটুকু আছে সেটা নিয়ে আমার এখন কনসার্ন, ঠিক আছে? অ্যান্ড VTH হচ্ছে কি এই AB ওপেন টার্মিনালে যে ভোল্টেজটা আসে সেটাকে আমরা হচ্ছে বলতেছি VTH, ঠিক আছে? তো এখন দেখো VTHটা কত সেটা আমরা এই ভোল্টেজ, VTHটা বেসিক্যালি কি 40 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ না? সো এই পোর্শনটুকুতে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো এই পোর্শনে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে গেলে আবার আমার এই যে V0টা কত, ডিপেন্ডেন্ট সোর্সের V0টা জানা লাগবে। এই V0টা জানার জন্য আবার আমার এই বাম পাশের পোর্শনটাকেও সলভ করতে হবে। সো এই V0টাকে এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করি। V0 হলো কত, 1 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা। সো 1 কিলো ওহম ডিভাইডেড বাই 1 কিলো ওহম প্লাস 3 কিলো ওহম ইন্টু কত, 8 ভোল্ট। সো এটা আমি হিসাব করলে কত পাবো আলটিমেটলি, 2 ভোল্ট, ঠিক আছে? তো V0 2 ভোল্ট হয়ে যাওয়া মানে এই 120 V0 সে হচ্ছে কত হয়ে যাবে তাহলে, 120 ইন্টু 2 কত হয়, 240। সো এটাকে হচ্ছে আমি 120 V0কে এখন লিখে দিলাম 240 ভোল্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এখন VTH যেটা সে হচ্ছে আবার 40 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। সো উপরে বসবে 40 কিলো ওহম অ্যান্ড নিচে বসবে 40 কিলো ওহম, সে সিরিজে আছে কার সাথে, 10 কিলো ওহমের সাথে, ইন্টু সোর্সের ভোল্টেজটা কত, 240 ভোল্ট। একটা জিনিস খেয়াল করো, সোর্সটা কিন্তু উল্টাভাবে লাগানো, সো এখানে একটা মাইনাস সাইন আসবে। উল্টাভাবে লাগানো বলতে আমি কি বুঝাইতেছি, সোর্সের প্লাস হচ্ছে আমার লোডের মাইনাসের সাথে কানেক্টেড, দ্যাট ইজ সোর্স যে কারেন্টটা পাঠাবে, সোর্স সবসময় প্লাস সাইড থেকে কারেন্ট পাঠায়, এই কারেন্টটা হচ্ছে আমার লোডের মাইনাস ভোল্টেজ টার্মিনাল দিয়ে এন্টার করবে। কাজেই এখানে আমার প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ীও একটা নেগেটিভ সাইন আসার কথা, অ্যান্ড এটা আমার খালি চোখে দেখেও বোঝা যাচ্ছে যে সোর্সটা উল্টা করে লাগানো। ভোল্টেজ আমি এই 40 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ আমি যেভাবে বের করতে চাই, ধর আমি তো একটা মাল্টিমিটার ধরছি, মাল্টিমিটারের পজিটিভ লিড আমি ধরছি এখানে অ্যান্ড নেগেটিভ লিড আমি ধরছি এখানে,
কিন্তু মাল্টিমিটারের নেগেটিভ লিড চলে গেছে আবার কিসের সাথে, সোর্সের পজিটিভ লিডের সাথে, কাজে এরা অপোজিং পোলারিটিতে আছে, এই জন্য এখানে একটা নেগেটিভ সাইন আসবে। এটা হিসাব করলে তুমি পাবা -192 ভোল্ট। ঠিক আছে, এখন আমার মূল কোয়েশ্চেন ছিল কিন্তু থেভনিন ইকুইভ্যালেন্ট বের করা না, মূল কোয়েশ্চেন ছিল যে এ আর বি এর মধ্যে যে লোড রেজিস্ট্যান্সটা আছে তার ভ্যালু কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো আমরা জানি লোড রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম পাওয়ার তখনই পাবে যখন সে RTH এর সমান হয়, দ্যাট ইজ ওই লোডের অ্যাক্রসে যে ফিক্সড পোর্শন অফ সার্কিট আছে, যে ফিক্সড সিস্টেমটা আছে তার থেভনিন ইকুইভ্যালেন্টের সমান হতে হবে লোড রেজিস্ট্যান্সকে। অ্যান্ড থেভনিন রেজিস্ট্যান্সটা আমরা কত পেয়েছিলাম, 8 কিলো ওহম। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন ছিল এই ম্যাক্সিমাম যে অ্যাচিভেবল পাওয়ার সেই পাওয়ারটার ভ্যালু কত হবে। তো পাওয়ারের ভ্যালু হচ্ছে আমরা ওই যে ফর্মুলাটা ডিরাইভ করলাম VTH²/4 RTH, সেটা দিয়ে বের করব। তো VTH আমরা পেলাম -192, এটাকে হোল স্কোয়ার করলাম, এবং 4 ইন্টু RTH আবার কত, 8 কিলো ওহম বা 8000 ওহম। সো এই হিসাবটা করলে আমরা পাবো 1.152 ওয়াট। ঠিক আছে, সো এটাই হলো আমার অ্যান্সার। এখন আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে এখানেই শেষ হয়ে গেল। থেভনিন নর্টন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, সুপারপোজিশন, সোর্স ট্রান্সফরমেশন সবগুলোই কভার করা হয়েছে, কিন্তু এখনও আমি থেভনিন আর নর্টনের আরও হচ্ছে 3টা ম্যাথ হচ্ছে আমি করাবো, যেহেতু এটা ইম্পর্টেন্ট টপিক, যত ম্যাথ হচ্ছে দেখবা তত ফ্যামিলিয়ার হবা। আর যদি মনে করো যে আর ম্যাথ দেখার প্রয়োজন নেই, সব হচ্ছে বুঝে গেছো, তাহলে ওই লেকচারটা অ্যাভয়েডও করতে পারো। আমি আরেকটা লেকচার দিব যেখানে হচ্ছে থেভনিন নর্টনের 3টা ম্যাথ করাবো। ঠিক আছে, সো